আশা করি তোমরা সবাই সুস্থ আছো। বর্তমান করোনা মহামারী থেকে নিজেকে হেফাজত করছো এবং তোমার পরিবারকে হেফাজত থেকে নিজে নিজে দায়িত্ব পালন করে লেখাপড়ার ভিতরে আছো, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে অনলাইন ক্লাসরুম চুকনাগর কলেজ থেকে আমি তোমাদের মাঝে উপস্থিত আছি। মোহাম্মদ আব্দুল হাফিজ মাহমুদ, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, চুকনাগর খুলনা। আজকে আমি দ্বাদশ শ্রেণী পরিসংখ্যানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যানের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হলো সম্ভাবনা। প্রথম অধ্যায়ের নাম সম্ভাবনা। ইংরেজিতে আমরা বলি প্রবাবিলিটি। ইংরেজিতে আমরা বলি প্রবাবিলিটি। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে ভবিষ্যতে অনিশ্চিত বিষয় নিয়ে ধারণা পাওয়ার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে। অর্থাৎ আগামী দিন কি ঘটবে, কি ঘটবে না, এই সমস্ত বিষয় নিয়ে একটা অনুমান করে থাকে। অর্থাৎ অনুমিত ধারণা পাওয়ার জন্য আমরা এই সম্ভাবনার সাহায্য নিয়ে থাকি। যেমন মনে করো, এবছর বন্যা হওয়ার সম্ভাবনা কত, করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য করোনা টিকা কার্যকারী হওয়ার সম্ভাবনা কত, আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না তার সম্ভাবনা কত। এরকম অনেক প্রশ্ন আমরা সম্মুখীন হই। প্রশ্ন খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলো উত্তর কিরকম হতে পারে? হবে, হবে না, খুব বেশি হবে, খুব কম হবে, মোটেই হবে না, এইরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, গাণিতিক মান পাওয়ার জন্য আমরা সম্ভাবনার আমরা কি বলতে পারি সৃষ্টি হয়েছে। আমরা এই সম্ভাবনা অধ্যায় জানার জন্য কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু পরীক্ষা, চেষ্টা, দৈবচালক, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঘটনা, এর বাদে আরও কিছু আছে। আজকে আমরা এই বিষয়গুলো জানি। প্রথমে আসি পরীক্ষা। পরীক্ষা বা পরীক্ষণ কি? পরীক্ষা আর একটা নাম আছে পরীক্ষণ, এক্সপেরিমেন্ট। পরীক্ষা কাকে বলে? কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ বারংবার সম্পন্ন করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ বারংবার সম্পন্ন করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। উদাহরণ, মনে করে একটি ছক্কা নিক্ষেপে কি কি ফলাফল আছে, পাঠ আছে। একটা ছক্কায় কয়টা তল আছে এবং সেই তলে কতগুলো মান আছে, সেই মানগুলো আমরা নির্ণয় করতে চাই। একবারে তো আমরা জানি যে ছক্কায় 6টা তল আছে, 6টা তল তো একবার নিক্ষেপ করলে
ফলাফল পাওয়া যাবে না। আমাকে বারংবার নিক্ষেপ করে ওই বিষয়টা তলের মান নির্ণয় করতে হবে। তাহলে বারবার করা হবে, একবার নিক্ষেপ করলে হবে না, বারবার করতে হবে। তাই বলা আছে কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ বারংবার সম্পন্ন করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। যেমন একটি ছক্কায় কতগুলো চল আছে সেটা নির্ণয় করতে গেলে আমাদের ছক্কাকে একাধিক মানে কতবার নিক্ষেপ করা লাগবে এটা নির্ধারণ করে বলা হবে, তাহলে তাকে বলা হবে পরীক্ষা। এবার আসি চেষ্টা। পরীক্ষা বা পরীক্ষণের পরে আসে চেষ্টা। চেষ্টা কাকে বলে? পরীক্ষণের সংজ্ঞা চেষ্টার সঙ্গে প্রায় একই। দেখো খেয়াল করে, কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ মাত্র একবার সম্পন্ন করা, মাত্র একবার সম্পন্ন করা হলে তাকে চেষ্টা বা ট্রায়াল বলে। পরীক্ষণ ছিল একাধিকবার সম্পন্ন করা, কোনো কাজ একাধিকবার সম্পন্ন করা, আর চেষ্টা হবে মাত্র একবার সম্পন্ন করা। ঠিক একইভাবে বলতে পারি একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে কি ফলাফল আসবে? আমরা হেড চাইলে যদি প্রথম একবার নিক্ষেপ করলে হেড আসতে পারে, না আসতে পারে, একবারে একাধিকবার করা যাবে না, মাত্র একবার সম্পন্ন। সবটুকু কি মুদ্রা নিক্ষেপ করতে গেলে তোমরা জানো, আমরা ক্রিকেট খেলায় দেখেছি মুদ্রা নিক্ষেপ করতে গেলে হাতে নেয়, হাতে নিয়ে টস করে যেটা ধরে এভাবে ধরে আমাদেরকে এভাবে দেখায়। এটা তো একবার নিক্ষেপ করা হয়, মানে দেখছো একবার নিক্ষেপ করা হয়। তাহলে একটা চেষ্টা করলাম আগে ব্যাট করবে কি ফিল্ড করবে, এটা নির্ধারণ করার জন্য একবারই নিক্ষেপ করা। তাহলে এটা হলো আমাদের চেষ্টা। তার সঙ্গে কি হলো, কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ মাত্র একবার সম্পন্ন করা হলে তাকে চেষ্টা বা ট্রায়াল। এবার আসি আমাদের দৈব চলন। দৈব চলন, দৈব মানে না দেখে। দৈব চলন কাকে বলে? কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোন একটি পরীক্ষা কি কি ফলাফল আসবে, কোন একটি পরীক্ষায় কি কি ফলাফল আসবে তা পূর্বের থেকে আমাদের জানা যায়, এবং প্রত্যেকটা ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। কিন্তু কোন ফলটা যে আগে আসবে সেটা পূর্বের থেকে জানা থাকে না। তাহলে ওই পরীক্ষণকে কি বলা হবে? দৈব চলন বলা হয়। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি পরীক্ষায় কি কি ফলাফল আসবে তা পূর্বের থেকে জানা থাকে, এবং সে প্রত্যেকটি ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। কিন্তু কোন ফলটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা পূর্বের থেকে জানা থাকে না। সেই পরীক্ষাকে বলা হবে দৈব চলন। সেই পরীক্ষার ফলাফলকে বলা হবে দৈব চলন। যেমন মনে করো একটা ছক্কা নিক্ষেপে কি কি ফলাফল আছে পূর্বের থেকে আমরা জানি। কি কি আছে? আমরা ফলাফলকে যদি এক্স দ্বারা প্রকাশ করি, এক্স এর মান হবে 1 2 3 4 5 6। একটি ছক্কা নিক্ষেপে 1 2 3 4 5 6 এর ফলাফল কিন্তু আমরা পূর্বের থেকে জানা যায়। এর প্রত্যেকটার একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। সম্ভাবনা কাকে বলে? সম্ভাবনা হলো অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে সম্ভাবনা। অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা পি দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স। শান্ত দেখো 1 কয়টা মানের ভিতরে আছে? আমি যদি 1 আসার সম্ভাবনা নির্ণয় করতে চাই, 1 আছে কয় জায়গায়? নিশ্চয়ই এক জায়গায় আছে।
কয়টা ফলাফলের ভিতরে? 6টা ফলাফল। তাহলে 1 আসার সম্ভাবনা হবে 1/6। 2 কয় জায়গায় আছে? দেখো খেয়াল করে, মাত্র 1 জায়গায় আছে। তাহলে 2 আসার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল 2 এর মান হলো 1, মোট ফলাফল 6। এভাবে 3 আছে 1 জায়গায়, তার সম্ভাবনা 1/6। 4 আছে 1 জায়গায় 1/6, 5 আছে 1/6, 6 ও 1/6। প্রত্যেকটি মানের দেখো একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। এখন আমরা যদি একটা সংখ্যা লিখে পড়ি, কোনটাতে আগে আসবে সেটাকে আমরা পূর্ব থেকে জানি? নিশ্চয়ই জানি, যেহেতু এটা দৈব প্রক্রিয়া আসে। এই জন্য দৈব চলক কাকে বলা হবে? যে চলকের মানগুলো পূর্বের থেকে জানা থাকে এবং তাদের নির্দিষ্ট সম্ভাবনা থাকে, কিন্তু কোন ফলাফলটা আগে আসবে সেটা আমাদের পূর্বে থেকে জানা থাকে না। সেই মানগুলোকে, সেই পরীক্ষাকে বলা হবে আমাদের দৈব চলক। তাহলে এটা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। এখন আমরা আসি নমুনা বিন্দু। নমুনা বিন্দু ইংরেজিতে বলা হয় স্যাম্পল পয়েন্ট। ইংরেজিতে বলা হয় স্যাম্পল পয়েন্ট। কোন পরীক্ষায় যে ফলাফলগুলো পাওয়া যায়, কোন পরীক্ষায় যে ফলাফলগুলো পাওয়া যায় সেই ফলাফলগুলোকে প্রত্যেকটিকে এক একটা নমুনা বিন্দু করে। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে যে পরীক্ষাটা করা হয়, সেই পরীক্ষায় যে ফলাফলগুলো পাওয়া যাবে সেই ফলাফলগুলোকে প্রত্যেকটিকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। নিশ্চয়ই তোমরা জানো, একটি ছক্কা বা একটি মুদ্রা ধরি, আমরা একটা মুদ্রা ধরি, একটা মুদ্রায় কয়টা তল আছে? তোমরা জানো একটা মুদ্রায় 2টো তল আছে। একটা তলকে আমরা হেড বলি, আর একটা তলকে বলি টেল। হেড মাথা, টেল বেস। তাহলে একটি মুদ্রায় হেড আছে একটা, টেল আছে একটা। হেড একটা নমুনা বিন্দু, টেল একটা নমুনা বিন্দু। ঠিক একইভাবে একটি ছক্কায় কি কি ফলাফল আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 1 একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, 3 নমুনা বিন্দু, প্রত্যেকটাই এক একটা নমুনা। দৈব পরীক্ষা যে ফলাফলগুলো পাওয়া যাবে সেই ফলাফলগুলোকে প্রত্যেকটিকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। নিশ্চয়ই তোমরা এই বিষয়ে ভালো বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি নমুনা ক্ষেত্র। একই জিনিস, নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র প্রায় কাছাকাছি। দৈব পরীক্ষায় যে ফলাফলগুলো পাওয়া যায়, আমরা নমুনা বিন্দুকে একই কথা বলেছি, যে ফলাফলগুলো পাওয়া যায় সেই ফলাফলগুলোকে প্রত্যেকটিকে এক একটা নমুনা বিন্দু বলে। আর ওই ফলাফলগুলোর যে সেটটা পাওয়া যায়, ফলাফলগুলো যে সেটটা পাওয়া যায় সেই সেটটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা বিন্দু 1, 2, 3, 4, 5, 6। এটা যদি একটা সেট, কিসের সেট? একটা ছক্কায় মোট নমুনা বিন্দু। যদি একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় কি কি ফলাফল, সেই ফলাফলগুলোকে মাত্র একবার লিখে যে সেটটা পাওয়া যাবে তাকে বলা হবে নমুনা ক্ষেত্র। স্যাম্পল স্পেস, সংক্ষেপে বলা হয় এস। স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। কোনো নমুনা ক্ষেত্রের মোট ফলাফলকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এই সেকেন্ড ব্র্যাকেট হলো একটা সেট। ঠিক একই রকম একটা মুদ্রায় কি কি ফলাফল আছে? এইচ আর টেল। একটা মুদ্রা দেখবে সেট আছে এইচ। ঠিক একইভাবে যদি 2টা মুদ্রা হয় তাহলে কি হবে?
এইচএইচ এইচটি পিএইচ টি। এখানে একটা মুদ্রা একটা হেড আর একটা টেল। তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি। একটি মুদ্রায় আছে কি কি? হেড আর টেল। দ্বিতীয় মুদ্রা কি আছে? হেড আর টেল। এই দুটো মুদ্রা যখন আমি একসাথে লিখে করব, প্রথম মুদ্রায় হেড আসতে পারে, প্রথম মুদ্রায় হেড আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় কি আসতে পারে? হেড আসতে পারে। আবার প্রথম মুদ্রায় হেড আসলে দ্বিতীয় মুদ্রায় টেল আসতে পারে। তাহলে হেড, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, হেড হেড, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এসটি। ঠিক একইভাবে প্রথম মুদ্রায় হেড টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, টেল, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, টেল। তাহলে এইভাবে একটা মুদ্রা হয় দুটো নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, দুইটা নিক্ষেপ করলে হয় একটা নমুনা বিন্দু। এরকম তিনটে মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে 8টা হবে। 2 2 এইভাবে আমাদের আলাদা। তাহলে একটা হয় দুটো হয় 4টে, আর 3টে হয় 8টা। এইভাবে আমাদের নমুনা বিন্দুগুলো পাওয়া যায়। এই নমুনা বিন্দুগুলো একত্রিত দিকে যে সেটটা পাওয়া যায় তাকে বলা হবে নমুনা ক্ষেত্র। এরপরে আসি ঘটনা। ঘটনা কাকে বলে? নমুনা ক্ষেত্রে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলো কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকার। নমুনা ক্ষেত্রে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলোকে অনেকগুলো বৈশিষ্ট্যের অধিকারী হয়। এই বৈশিষ্ট্যগুলোকে যে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয় সেই ধ্রুবকগুলোকে বলা হবে ঘটনা। এখানে খেয়াল করো, একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র হলো 1 2 3 4 5 6, আর নমুনা বিন্দু হলো 1 2 3 4 5 6। প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্রের ভিতরে যে নমুনা বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিরকম? নিচে তোমরা ধরতে পেরেছো বৈশিষ্ট্য কিরকম হতে পারে। এই যে 1 2 3 4 5 6 আছে, এর ভিতরে খেয়াল করে দেখো জোড় সংখ্যা আছে। কি আছে? জোড় সংখ্যা আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, জোড় সংখ্যাটা বৈশিষ্ট্য। আমি সংজ্ঞা বলেছি প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো যে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। আমি ধরে নিলাম এ, ইংরেজি প্রথম অক্ষরের বড় হাতের প্রথম অক্ষরগুলোকে আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করি। প্রথম অক্ষর আছে এ, জোড় সংখ্যা কি কি আছে? 2 4 6। একটা ছক্কা নিক্ষেপের জোড় সংখ্যা আছে 2 4 6। যদি বিজোড় দেখি তাহলে কি দাঁড়াবে? বিজোড়কে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি 1 3 5। তাহলে জোড় সংখ্যাটা বৈশিষ্ট্য, বিজোড় সংখ্যাটা বৈশিষ্ট্য। আবার যদি আমরা বলি নমুনা ক্ষেত্রে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই বিভাজ্য মানে আমরা জানি নিঃশেষে ভাগ করা যায়। এখানে কি আছে? 3 6। 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 6 কে 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এটা একটা বৈশিষ্ট্য। আবার হতে পারে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে? 2 4 6। তাহলে এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? ঘটনা বলা হয়। তাহলে এই নমুনা ক্ষেত্রে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলো অনেকগুলো বৈশিষ্ট্যের অধিকারী হয়। এই বৈশিষ্ট্যগুলোকে প্রত্যেকটাকে একটা
ঘটনা বলা হয়। আজকে আমরা যে শিখলাম পরীক্ষণ, চেষ্টা, দৈবচলক, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র এবং ঘটনা। তোমরা বাড়িতে যে টেক্সট বুকগুলো আছে এই বইগুলো কিনে দেখবে, সেখানে প্রত্যেকটা লাইন টু লাইন দেখবে। দেখলে আশা করি আমি যা শিখিয়েছি এবং সে বইয়ের সাথে মিলাই পড়লে তোমাদের একটা ধারণা পাওয়া যাবে। যাক, আজকে এই পর্যন্ত শেষ করি। তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো, করোনা মহামারী থেকে নিজেকে হেফাজত থেকে পরিবারকে সুস্থ রাখো, দেশের জন্য প্রস্তুত হওয়ার লেখাপড়া শিখে এই প্রত্যাশা নিয়ে আজকে মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।